রাত তখন প্রায় 2টো বাজে। এটা আমার জীবনে প্রথমবার যে আমি এত রাতে, চারদিকে নিস্তব্ধতা আর অন্ধকারের মাঝে, কোমল মামির সঙ্গে তার বাড়িতে একা ছিলাম। বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না, শীতের মৌসুম চলছিল, আর চারপাশে গাঢ় অন্ধকার ছড়িয়েছিল। এই অন্ধকারের মধ্যে কোমল মামির সুন্দর মুখটা আরও বেশি উজ্জ্বল লাগছিল। তিনি গভীর ঘুমে ডুবেছিলেন। মামিকে এভাবে ঘুমোতে দেখে, তার শান্ত আর সুখী ঘুমের দিকে তাকিয়ে আমার মনে একটা অদ্ভুত আলোড়ন জেগে উঠল। তখনই আমার মাথায় কিছু উদ্ভট চিন্তা ঘুরপাক খেতে শুরু করল। বলে না, রাত যখন গাঢ় অন্ধকারে ঢেকে যায়, তখন মানুষের নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে। আমার সঙ্গেও তেমন কিছু একটা হচ্ছিল। আমি যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। সেই দিনই প্রথমবার আমি কোমল মামির একাকিত্বের সুযোগ নিয়েছিলাম। কোমল মামি আমার থেকে মাত্র 5 বছরের বড় ছিলেন। তিনি ছিলেন অপূর্ব সুন্দরী আর আকর্ষণীয়। তার বিয়ে হয়েছিল মাত্র 3 মাস আগে, আর আমার মামা বেশিরভাগ সময় শহরের বাইরে থাকতেন। তাই কোমল মামি বাড়িতে একা থাকতেন। ছোটখাটো বিষয় নিয়েও তিনি চিন্তিত হয়ে পড়তেন। যখনই তিনি আমাকে ফোন করতেন, আমি সঙ্গে সঙ্গে কোনো সুযোগ খুঁজে তার কাছে চলে যেতাম। তার কথা শুনতে আমার সবসময় ভালো লাগত, কিন্তু মাঝে মধ্যে এটা আমার সহ্যের বাইরে চলে যেত। তাই যখনই সময় পেতাম, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়তাম। সেদিনও আমি স্কুল থেকে ফিরে দেখি কোমল মামি বাড়িতে আছেন। তার মুখে একটা চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, মামি, কি হয়েছে? কোমল মামি চিন্তিত গলায় বললেন, সকাল থেকে বাড়িতে বিদ্যুৎ নেই। সময়মতো বিল জমা দেওয়া হয়নি, তাই লাইন কেটে দিয়েছে। এটা বলতে বলতে তার চোখে জল চলে এল। আমি আবার জিজ্ঞেস করলাম, মামি, আপনি বিলটা জমা দেননি কেন? তিনি বললেন, আলোক, তুমি তো জানো, তোমার অজয় মামা বেশিরভাগ সময় শহরে থাকেন। আমি এখানে একা থাকি। পুরো বাড়িটা সামলাতে সামলাতে অনেক সময় কিছু মনে থাকে না। হয়তো লাইটের বিলটা কোথাও রেখে ভুলে গিয়েছিলাম, তাই জমা দেওয়া হয়নি। আর এখন লাইট কেটে গেছে। মামি যখন এসব বললেন, আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মামি, আপনি আমার সঙ্গে চলুন। আমি বিল জমা দেওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে আপনার বাড়িতে আবার লাইট ফিরে আসবে। এটা শুনে কোমল মামি খুব খুশি হলেন। আমি তখন না খেয়ে পান না করেই তার সঙ্গে বেরিয়ে পড়লাম। কোনোরকমে মামির বিলটা জমা করিয়ে দিলাম। তারপর ফেরার পথে কোমল মামি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। রাত তখন গভীর হচ্ছিল, আর চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ছিল। তবু তখনও লাইট ফেরেনি। আমরা যখন বাড়িতে ঢুকলাম, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমি তাড়াতাড়ি ফোনের ফ্ল্যাশলাইট জ্বালালাম। অন্ধকারের মধ্যে যেই কোমল মামির দিকে আমার চোখ পড়ল, আমার মনে একটা চিন্তা এল। আমি বললাম, মামি, আপনি বেডরুমে গিয়ে বসুন। আমি দেখছি বিদ্যুতের জন্য কি করা যায়। কোমল মামি বললেন, আলোক, আমার অন্ধকারে খুব ভয় লাগে, তাই তো তোমাকে সঙ্গে নিয়ে এসেছি। এটা শুনে আমি প্যারা দিয়ে তার মাথায় হাত রেখে বললাম, মামি, আপনার চিন্তা করার কিছু নেই। এখন আপনি একা নন। আমি তার হাত ধরে তাকে বিছানায় বসিয়ে দিলাম। তারপর বললাম, আপনি আরাম করে বসুন, আমি একটু পরেই আসছি। কিন্তু আমি ঘর থেকে বেরোতে যাব। তখনই কোমল মামি অন্ধকারের ভয়ে আমার হাতটা চেপে ধরলেন আর আমাকে জড়িয়ে ধরলেন। আমি একটু ঘাবড়ে গেলাম। আমার বুকের ভেতরটা ধকধক করতে লাগল। আমি তাকে বোঝালাম, মামি, আপনি ভয়ে পাবেন না। আমি বিদ্যুতের জন্য একটা ব্যবস্থা করে আনছি। আমার কথা শুনে তিনি একটু শান্ত হলেন। আমি ঘর থেকে বেরিয়ে এলাম আর ভাবতে লাগলাম, এই একাকিত্বের সুযোগটা কিভাবে নেওয়া যায়, যাতে কেউ কিছু সন্দেহ না করে আর আমার কাজও হয়ে যায়। কোমল মামি আমাকে তার ছেলের মতোই দেখতেন। আমার ওপর তার পুরো ভরসা ছিল। কিন্তু আমি আমার মনের ইচ্ছেগুলো পূরণ করতে একটা পরিকল্পনা বানালাম। একটু ভেবেচিন্তে আমি মামির জুসের গ্লাসে ঘুমের ওষুধের গুঁড়ো মিশিয়ে দিলাম। বিদ্যুৎ তখনও ছিল না, তাই মামি পুরো গ্লাসটা খেয়ে ফেললেন আর আমার সঙ্গে গল্প শুরু করলেন। তিনি খুব চিন্তিত ছিলেন, কারণ তার মনে হচ্ছিল অজয় মামা মুম্বাইয়ে গিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছেন। মামা যাওয়ার পর থেকে তিনি নিজে থেকেই ফোন করতেন, কিন্তু ফিরে আসার কোনো ইচ্ছের কথা মুখে আনতেন না। অজয় মামার কথা বলতে বলতে কোমল মামি কাঁদতে শুরু করলেন। আমি তাড়াতাড়ি উঠে তাকে জড়িয়ে ধরলাম আর বোঝাতে লাগলাম, মামি, আপনার মন খারাপ করার কিছু নেই। অজয় মামা এমন কিছু করবেন না। কিন্তু কোমল মামি আমার গলা জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, যখন তিনি গভীর ঘুমে ডুবে যাবেন। তখন আমি আমার পরিকল্পনাটা পুরো করতে পারব। কিছুক্ষণ পর মামি ঘুমিয়ে পড়লেন। তিনি একটা সবুজ শাড়ি পরে ঘুমাচ্ছিলেন, দেখে মনে হচ্ছিল যেন কোনো পরী। তাকে দেখে আমার মনটা আর সামলাতে পারছিল না। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার উদ্দেশ্য পূরণ করতে চাইছিলাম, তার একাকিত্বের সুযোগটা নিতে চাইছিলাম। সারা রাত আমি কোমল মামির বাড়িতে কাটালাম। ওষুধের প্রভাবে তিনি গভীর ঘুমেছিলেন,
আর আমি সেই সুযোগে আমার মনের ইচ্ছেগুলো পূরণ করে নিলাম। সকালে যখন ঘুম ভাঙল, নিজেকে খুব ক্লান্ত লাগছিল। আমি কোমল মামির বিছানাতেই শুয়ে পড়লাম। চোখ খুলে দেখি মামি ঘুম থেকে উঠে গেছেন আর রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম, মামি, কি হয়েছে? আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? এক মুহূর্তের জন্য মনে হল তিনি কি জেনে গেছেন যে আমি কাল রাতে তার সঙ্গে কি করেছি। কোমল মামি বললেন, অর্ধেক দিন পেরিয়ে গেছে আলোক, আর তুমি এখনো ঘুমোচ্ছ? তাড়াতাড়ি ওঠো, বাড়ি যাও। দিদি তোমার জন্য চিন্তা করছে। আমি একটু মুখ গোমরা করে বললাম, এখন বাবার আমাকে দিয়ে আর কি কাজ আছে? শুধু এটা ওটা করে আমাকে জ্বালাতন করেন। আমি তো আর অন্য কারো বাড়িতে যাইনি। আপনি আমার মামি, এটা বলে আমি মামির হাতটা ধরে প্যারা দিয়ে আমার পাশে বসিয়ে দিলাম। কোমল মামি বললেন, অত ভালোবাসা দেখানোর দরকার নেই, আমি সব জানি। রাতে তুমি আমার বিছানায় কেন শুয়েছিলে? তিনি আরও বললেন, আলোক, তুমি আমার সঙ্গে এটা একদম ঠিক করনি। বাড়িতে আরও ঘর আছে, তুমি বাইরের লবিতে শুতে পারতে। তার কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মনে হল তিনি শুধু এটুকুই জানেন। আমি তার কথাগুলো এড়িয়ে গিয়ে গোসল করতে চলে গেলাম। যখন বাড়ির জন্য বেরোলাম, দেখি মামি খুব রেগে বসে আছেন। তিনি বললেন, আলোক, তুমি এতদিন কোথায় ছিলে? আজ ফিরলে? আমি তোমার মাকে বলেছি যে ঝড়ের কারণে আমি খুব ভয় পেয়েছিলাম, তাই তুমি আসতে পারোনি। ততক্ষণে সকাল হয়ে গেছে, মামির বাড়িতে লাইট ফিরে এসেছে। এখন আর তিনি বেশি দুঃখ করবেন না। মা বললেন, আলোক, তোমার কোমল মামির ছোটখাটো ব্যাপারে দুঃখ পাওয়ার অভ্যাস হয়ে গেছে। তার মনে হয় অজয় ভাইয়া মুম্বাইয়ে গিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছেন। জানি না কবে তার এই সন্দেহ করার স্বভাবটা যাবে। অজয় মুম্বাইয়ে টাকা রোজগারের জন্য এত কষ্ট করেন, আর কোমল চায় তিনি সবসময় ফোনে তার সঙ্গে লেগে থাকুন। মায়ের কাছে কোমল মামির আচরণ নিয়ে অনেক অভিযোগ ছিল। আমি শুধু মাথা নেড়ে তার কথায় সায় দিচ্ছিলাম। 3 দিন কেটে গেল, আমি আর কোমল মামির বাড়ি গেলাম না। মনটা খুব খারাপ ছিল, ভাবছিলাম কিভাবে তার বাড়ি যাব। তারপর 3 দিন পর সন্ধ্যায় বন্ধুদের বাড়ি থেকে ফিরছিলাম। দেখি মা রান্নাঘরে মুরগির মাংস রান্না করছেন। আমি ইচ্ছে করেই মায়ের সামনে বললাম, কোমল মামি মুরগির মাংস খেতে খুব ভালোবাসেন। তার বাড়ি 4 কিলোমিটার দূরে, নিলে আমি গিয়ে দিয়ে আসতাম। মায়ের কোমল মামির ওপর অনেক অভিযোগ থাকলেও তিনি তাকে ভালোবাসতেন। আমার কথা শুনে মায়ের মন গলে গেল। তিনি বললেন, কোমল মামির বাড়ি কত আর দূর? আলোক, গাড়ি নিয়ে যাও, 1 মিনিটও লাগবে না। যাও, তাকে মুরগির মাংসটা দিয়ে এসো। আমি তো এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। মুচকি হেসে বললাম, ঠিক আছে মা, তুমি টিফিনে বেঁধে দাও, আমি মামির জন্য পৌঁছে দিচ্ছি। মা তাড়াতাড়ি টিফিনটা বেঁধে দিলেন। আমার মনটা খুশিতে ভরে গেল। কোমল মামির বাড়ি পৌঁছে দেখি তিনি রান্না করতে যাচ্ছেন। আমাকে দেখে তিনি খুব খুশি হলেন। আমাকেও খেতে বললেন, তাই আমি তার সঙ্গে বসে পড়লাম। দুজনে মিলে মুরগির মাংস খেলাম। আমি কফি অর্ডার করলাম। বাড়ি ফেরার কোনো ইচ্ছে ছিল না। কফি খেতে খেতে আমরা মোবাইলে গেম খেলা শুরু করলাম। আমি ফোন করে মাকে বলে দিলাম, কোমল মামি আমাকে জোর করে বাড়িতে থাকতে বলেছেন, অথচ মামি এমন কিছু বলেননি। আমি মামিকে বললাম, আপনি দিন দিন এত রোগা হয়ে যাচ্ছেন, বেশি খানপিন করেন না কেন? কোমল মামি বললেন, প্রতিদিন জুস খাওয়ানোর কেউ নেই তো। আমি বললাম, ঠিক আছে, এখন থেকে এই দায়িত্ব আমার। তারপর আমি ডালিমের জুস এনে মামিকে দিলাম, তবে তাতে নেশার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। কোমল মামি আমার দিকে ভালোবাসার চোখে তাকিয়ে বললেন, আলোক, তুমি যেমন ছেলে তেমনটা সবার কপালে জোটে না। তোমার অজয় মামা এখানে নেই, কিন্তু তুমি আমার এত খেয়াল রাখো যে আমার আর কোনো অসুবিধে হয় না। নেইলে আমি বসে বসে শুধু ভাবতাম, মামা ছাড়া আমার সময় কিভাবে কাটবে। আমি হালকা হেসে দিলাম। কোমল মামি কি জানতেন যে আমার এই সাহায্যের পেছনে কি মতলব লুকিয়ে আছে? আমি তো সবসময় সুযোগের তাকেই থাকতাম। মামি জুসটা খাওয়ার কিছুক্ষণ পর গভীর ঘুমে ডুবে গেলেন। আমার আবার সুযোগ এসে গেল। সারা রাত আমি সেই সুযোগের ফায়দা তুললাম। সকালে যখন খুব ক্লান্ত লাগল, আমি শুয়ে পড়লাম। মামির কথা মনে পড়ে গেল, তাই ইচ্ছে করেই চাটাই পেতে নিচে শুয়ে পড়লাম, যাতে মামির কিছুতে সন্দেহ না হয়। পরদিন দেরিতে ঘুম ভাঙল। উঠে দেখি মামিও উঠে গেছেন। তিনি বললেন, আলোক, তুমি রাতে এখানেই থেকে গেছিলে? তোমার মা নিশ্চয়ই চিন্তা করছেন। আমি বললাম, না মামি, আমি মাকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম। তিনি চিন্তা করবেন না, বরং খুশি হবেন যে আপনার কাছে কেউ সঙ্গ দিচ্ছে। নিলে তিনি সবসময় ভেবে দুঃখ পান যে আপনি একা বাড়িতে সময় কিভাবে কাটান। দুপুর প্রায় 1টা নাগাদ আমি বাড়ি ফিরলাম। মা বললেন, আলোক, পড়াশোনার দিকেও মন দাও, নিলে তুমি কোমল মামির চাকর হয়ে থেকে যাবে, আর তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বললাম, মা, তুমি কিসব কথা বলছ?
তোমার ভাইয়ের বউ বেচারি একা থাকেন। আমরা যদি তার সাহায্য করি তাতে কি এমন হয়ে যাবে? আমি ঠিক করেছি, এখন থেকে প্রতিদিন রাতে আমি কোমল মামির বাড়ি যাব, যাতে তিনি একা না থাকেন। আশপাশের লোকজন বলছিল তাদের গ্রামে আজকাল চুরি বেড়ে গেছে। আমার কথা শুনে মা আরও মন খারাপ করলেন। তারপর বললেন, ঠিক আছে, তুমি প্রতি রাতে কোমল মামির বাড়ি যেও, তবে সকালে সময়মতো বাড়ি ফিরে আসবে। তোমার বাবা তোমার ছুটির দিনগুলো নিয়ে খুব রাগ করেন। আমি মাকে কথা দিলাম যে সকালে সময়মতো ফিরব, নয়তো মামির বাড়ি থেকে সোজা স্কুলে চলে যাব। এতে আমার পড়াশোনারও ক্ষতি হবে না। আমি কোমল মামির মাথায় এই কথাটা ভালো করে বসিয়ে দিয়েছিলাম যে তাদের গ্রামে আজকাল চোর ডাকাত বেশি ঘুরছে। এমন কিছু বানানো গল্প শোনালাম, যা শুনে মামি খুব ভয় পেয়ে গেলেন। প্রতিবার আমি ডালিমের জুস নিয়ে তার বাড়ি যেতাম আর তাতে নেশার গুঁড়ো মিশিয়ে দিতাম। তারপর যখন তিনি গভীর ঘুমে ডুবে যেতেন, আমি আমার সুযোগটা কাজে লাগাতাম। এই কাজে আমি খুব মজা পাচ্ছিলাম আর বেশ সহজেই কোমল মামিকে বোকা বানিয়ে দিচ্ছিলাম। এখন তিনি প্রতি রাতে আমাকে বাড়িতে থাকতে বলতেন। মায়েরও আর কোনো চিন্তা ছিল না, কারণ আমি প্রতিদিন স্কুলে যাচ্ছিলাম। কিন্তু আমার জন্য এসব করা কঠিন হয়ে পড়ছিল। রাতে এত পরিশ্রমের পর সকালে তাড়াতাড়ি উঠতে হতো। একদিন হঠাৎ কোমল মামির আমার ওপর সন্দেহ হল। সেই রাতে আমি জুস নিয়ে তার ঘরে গেলাম। তিনি বললেন, আলোক, আজকাল আমার কেমন যেন অদ্ভুত লাগছে। মনে হয় রাতে আমি নেশার ঘোরে গভীর ঘুমে ডুবে যাই। আগে তো এমন হতো না। আজ দুপুরে যখন আবর্জনা ফেলতে গিয়েছিলাম, কুড়েতে একটা পুতলি দেখলাম। ওটা দেখে আমি চমকে উঠেছি। তার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি বুঝতে পারলাম তিনি কি দেখেছেন। তবু বোকা সেজে জিজ্ঞেস করলাম, মামি, কি হয়েছে? আপনি এমন কি দেখলেন যে এত চিন্তিত হয়ে পড়েছেন? প্রথমে কোমল মামি আমার দিকে তির্যক চোখে তাকালেন। তারপর এমন ভাব দেখালেন যেন কিচ্ছু হয়নি। আমি শুধু জিজ্ঞেস করলাম, মামি, কি ব্যাপার? আপনি কি পেয়েছেন? তিনি বললেন, থাক, এটা তোমার বোঝার ব্যাপার না। তুমি এখনো ছোট ছেলে। এটা বলে তিনি ডালিমের জুসের গ্লাসটা পুরোটা খেয়ে ফেললেন আর আমার সঙ্গে গল্প শুরু করলেন। আমি মনে মনে খুশি হয়ে গেলাম। কোমল মামি এখনো আমাকে ছোট্ট ছেলে ভাবছেন, অথচ আমি প্রতি রাতে তার জুসে নেশার গুঁড়ো মিশিয়ে তার সুযোগ নিচ্ছি। কিছুক্ষণ পর মামি আবার ঘুমিয়ে পড়লেন। আমি আমার কাজে লেগে গেলাম। এসব করতে আমার খুব মজা লাগছিল। কখনো ভাবিনি যে এটা এত সহজ হবে। কোমল মামি পুরোপুরি আমার জালে আটকে গিয়েছিলেন। তার কখনো আমার ওপর সন্দেহ হয়নি, এমনকি এটাও বুঝতে পারেননি যে আমি তার জুসে নেশার গুঁড়ো মেশাচ্ছি। কিন্তু একদিন মামি বললেন, দুপুরে পাশের বাড়ির আরতি এসেছিল। সে খুব অদ্ভুত কথা বলছিল। আমি তার কথা বুঝতে পারছিলাম না। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে আরতি? সে কি বলছিল? কোমল মামি বললেন, আরতি বলছিল যে গত রাত 12টার সময় আমাদের বাড়ির জানালা দিয়ে সে কিছু অদ্ভুত জিনিস দেখেছে। তাকে মনে হয়েছে আমাদের বাড়িতে কোনো ছেলে এসেছিল। তার কথা শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেল। গত রাতে আমি আমার বন্ধুদের কোমল মামির বাড়িতে ডেকেছিলাম। আমরা সবাই মিলে তার ঘুমের সুযোগ নিয়েছিলাম। আমার কোনো ধারণাই ছিল না যে মামির নতুন পড়শি আরতি এত রাতেও আমাদের বাড়ির ওপর নজর রাখছে। এখন আমার ধরা পড়ার ভয় হচ্ছিল। আমি মামিকে বললাম, আপনি আশপাশের মহিলাদের বাড়িতে একদম ঢুকতে দেবেন না। আরতি জানে আপনি একা থাকেন, তাই এসব কথা বলছে। কাল যদি তারা আপনার চরিত্র নিয়ে কথা শুরু করে, তখন আপনি কি করবেন? আপনি তাকে আগে থেকেই কড়া করে বলে দিন যেন আমার বাড়ির ওপর নজর না রাখে। আমার কথা শুনে কোমল মামি খুশি হলেন। তিনি বললেন, আলোক, তুমি একদম ঠিক বলেছ। আরতি যদি বলে সে কাউকে দেখেছে, তাহলে কালকে বলবে আমার কোনো বয়ফ্রেন্ড এসেছিল। তখন আমি কি করব? আমার কথা তার মনে ভালোভাবে বসে গেল। আমি তখনই তার কাঁধে হাত রেখে বললাম, মামি, আপনি জানেন না, আজকালকার জমানা খুব খারাপ। এই আশপাশের লোকেরা বাড়ির শান্তি নষ্ট করতে চায়। কোমল মামি আমাকে ধন্যবাদ দিয়ে বললেন, আলোক, তুমি আমাকে সঠিক কথা বলেছ। এখন থেকে আমি এই আরতিকে বাড়িতে একদম ঢুকতে দেব না। আমি তার কথায় একটু হেসে দিলাম। আমার বুদ্ধিমতী কোমল মামি আমার ওপর চোখ বুজে ভরসা করছিলেন, আর আমি সেই ভরসার ফায়দা তুলছিলাম। সেই দিন থেকে কোমল মামি আরতির সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিলেন। এখন তার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি একমাত্র ভরসা ছিলাম। মামি যখনই ফোন করতেন, আমি তক্ষুনি তার কাছে চলে যেতাম। প্রতি রাতে আমি নিজে থেকে জুস নিয়ে যেতাম আর তাতে নেশার গুঁড়ো মিশিয়ে তাকে খাইয়ে দিতাম। শুরুতে আমি একাই তার ঘুমের সুযোগ নিতাম, কিন্তু ধীরে ধীরে আমি আমার স্কুলের বন্ধু রোহনকেও তার বাড়িতে ডাকতে শুরু করলাম। মামি যখন গভীর ঘুমে ডুবে যেতেন, আমি আর রোহন মিলে তার সুযোগ নিতাম। আমার মনে হচ্ছিল আমার এই খেলা কখনো ফাঁস হবে না।
কিন্তু আমি সবসময় একটু বেশি আত্মবিশ্বাসী ছিলাম। এক রাতে কিভাবে যেন মামির ঘুম ভেঙে গেল। তিনি ঘর থেকে বেরিয়ে লবিতে এলেন। আমি আর রোহন সেখানে ছিলাম। মামিকে সব বুঝতে একটু সময় লাগল, কিন্তু যখন তিনি পরিস্থিতি বুঝলেন, রাগে তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছিল। রোহন ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। রোহন চলে যেতেই মামি আমার কাছে এসে রেগে বললেন, আলোক, এসব কি চলছে? আমার মনে হল যেন আকাশ ভেঙে আমার ওপর পড়েছে। আমি হাত জোট করে বললাম, কিচ্ছু না। আমি রোহনের সঙ্গে পড়াশোনার জন্য কাগজ তৈরি করছিলাম। কিন্তু তখনই মামি আমাকে একটা জোরে থাপ্পড় মারলেন। রেগে গিয়ে বললেন, আলোক, আমি নিজের চোখে সব দেখেছি। তুমি আর রোহন মিলে মদ খাচ্ছিলে। আর তারপর আমার চোখ পড়ল সেই মেয়েটার ওপর, যে তোমার সঙ্গে সুজেছিল। ওই মেয়েটা, যে রোহনের মন ভোলায়। আমি তোমাদের দুজনকে দেখে ফেলেছি। মামির রাগ আরও বেড়ে গেল। তিনি চিৎকার করে বললেন, আলোক, তোমার একটুও লজ্জা করে না এমন নোংরা কাজ করতে? তোমার মা পূজা দিদি দিনরাত পরিশ্রম করে তোমার স্কুলের ফি জোগাড় করেন, আর তুমি এসব করছ? তোমার বাবা মা তোমার জন্য কত কষ্ট করেন, আর তুমি তাদের এইসব দেখাচ্ছ? আমি এখনই পূজা দিদিকে ফোন করে সব বলছি। তার কথা শুনে আমি লজ্জায় মাটিতে মিশে গেলাম। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোট করে বললাম, মামি, প্লিজ মাকে এসব বলবেন না। কোমল মামি গম্ভীর গলায় বললেন, আলোক, এসব তোমার আগেই ভাবা উচিত ছিল। তুমি আমার জুসে নেশার গুঁড়ো মিশিয়েছ, আর আমার তা বোঝারও সুযোগ ছিল না। তুমি আমার একাকিত্বের ভুল ফায়দা তুলেছ। আমি তাকে কথা দিলাম যে আর কখনো এমন ভুল করব না। সেই রাতে আমি কোমল মামির সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছিলাম। তার রাগে ভরা চোখ আর চিৎকার আমার মনে গেঁথে গিয়েছিল। আমি বললাম, মামি, আমি জানি আমি ভয়ানক ভুল করেছি। আমার আর কিছু বলার নেই। আমি শুধু চাই আপনি আমাকে মাপ করে দিন। আমি কথা দিচ্ছি, এমন কিছু আর কখনো হবে না। কোমল মামি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে রাগের সঙ্গে একটা দুঃখ মিশেছিল। তিনি শান্ত গলায় বললেন, আলোক, তুমি আমার ওপর যে ভরসা ভাঙলে, সেটা আমি কখনো ভুলব না। আমি তোমাকে ছেলের মতো দেখতাম, আর তুমি আমার সঙ্গে এমন করলে। তবু আমি তোমার মাকে কিচ্ছু বলব না। কিন্তু এর বদলে আমার একটা শর্ত আছে। তুমি এখন থেকে আমার বাড়ির ধারে কাছেও আসবে না। আমি আর তোমার মুখ দেখতে চাই না। তার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি জানতাম আমি যা করেছি, তার কোনো ক্ষমা নেই। আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে মামি, আমি আপনার কথা মানব। আমি আর কখনো এখানে আসব না। সেই রাতে আমি বাড়ি ফিরে গেলাম। মনের মধ্যে একটা ভারী পাথর চেপে বসেছিল। যে কোমল মামি আমাকে এত ভালোবাসতেন, তার চোখে আমি এখন একটা অপরাধী। তারপর থেকে আমি সত্যিই তার বাড়ির কাছে যাইনি। কিন্তু মাঝে মধ্যে মনে হতো, যদি আমি এই পথে না যেতাম, তাহলে হয়তো আমাদের সম্পর্কটা এমন ভয়ানকভাবে শেষ হতো না। কয়েক মাস পর শুনলাম, অজয় মামা মুম্বাই থেকে ফিরে এসেছেন। তিনি এখন কোমল মামির সঙ্গে থাকেন। মা একদিন বললেন, কোমল এখন অনেক শান্ত আর সুখী আছে। অজয় ভাইয়া ফিরে আসায় ওর সব সন্দেহ দূর হয়ে গেছে। আমি শুধু মাথা নেড়ে চুপ করে রইলাম। আমার জীবনেও অনেক কিছু বদলে গিয়েছিল। আমি পড়াশোনায় মন দিয়েছি, বন্ধুদের সঙ্গ কমিয়ে দিয়েছি। কোমল মামির সঙ্গে যা হয়েছিল, সেটা আমার জন্য একটা বড় শিক্ষা হয়ে গেল। আমি বুঝলাম, কারো ভরসার সুযোগ নেওয়া কতটা ভয়ানক ফল আনতে পারে। এখন আমি শুধু চাই আমার জীবনটা নতুন করে গড়ে তুলতে। আর কোমল মামি, তিনি হয়তো আমাকে কখনো ক্ষমা করবেন না, কিন্তু আমি নিজেকে ক্ষমা করার চেষ্টা করে যাচ্ছি।